পুরোটা সময় রাত কথা বলতে গিয়েও মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না। কেন জানি লোকটা কোথায় গেল হুট করে। চারপাশে তাকালো রাত, কিন্তু পেল না রুদ্ধকে কোথাও। কিছুক্ষণ পরেই গাড়ি এসে থামলো খানবাড়ির সামনে। গাড়ি থেকে নেমেই মাহাজাবিন রাতের হাত ধরে বাড়ির ভেতর প্রবেশ করল। বাড়ির পরিবেশ একদম থমথমে হয়ে আছে। ভেতরে গিয়ে দেখলো তার ছোট চাচা চাচি, চাচাতো বোন, ছোট ফুপি আর মামি আর তার খালামণি, এমনকি আরও কিছু আত্মীয় স্বজন এসেছে। রাত কোনো কিছু বুঝে উঠতে পারল না। আচমকা মন কেঁদে উঠল রাতের। মা বাবা ঠিক আছে তো? চিন্তায় মাথা ভার হয়ে আসলো তার। বাড়ির কেউ কোনো কথা বলছে না তার সাথে। সে রুমের ভেতরে প্রবেশ করতেই তার মেজ ফুপি এসে জড়িয়ে ধরল তাকে। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল সে রাতকে বুকে জড়িয়ে ধরে। তখনই ব্যস্ত পায়ে বাড়ি ঢুকলো রাতের ছোট ভাই মিনহাজ। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে তার। রাতকে দেখেই বুকে টেনে নিল বড় বোনকে। রাত থ মেরে থাকলেও পুরো সময়টা। তখনই একজন রাতের মাকে অজ্ঞান অবস্থায় রুমে নিয়ে যেতে থাকলো রাতের মামা। তখনই রুদ্ধ প্রবেশ করলো। পেছন পেছন রুদ্র আসলেও তার সাথে। রুদ্ধকে দেখতেই রাতের মন কেমন হয়ে আসলো। খালি খালি লাগছিল তার এতক্ষণ। রুদ্ধকে দেখতেই স্বস্তির নিঃশ্বাস নিল সে। রুদ্ধ রাতের হাত ধরে নিয়ে গেল তাকে নিজের সাথে করে রাতের রুমে। রাতদের খুলনা আসার পথেই খবর এসেছিল রাতের বাবার অবস্থা খুব খারাপ। ইমিডিয়েটলি ইমার্জেন্সিতে অপারেশন করাতে হয়েছে তাকে। তখন রাত ঘুমে থাকায় কিছুই টের পায়নি সে। কিন্তু অপারেশন চলাকালীন অবস্থায় রাতের বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে, তার শেষ নিঃশ্বাস ছাড়েন। গাড়ি থেকে নামতেই রুদ্রের কাছে এই খবর শুনতে পায় রুদ্ধ। তাই তারা তখন খানবাড়িতে না এসে সোজা হাসপাতালে গিয়েছিল। রাতকে এখনও কেউ কিছু জানায়নি। সে নিজেই মানা করেছিল জানাতে, রাতকে সে জানাবে বলে। চারপাশ ধূসর এক চাদরে মোড়ানো। আকাশটা একটানা থমথমে। রোদ নেই, আলো নেই, শুধু একরাশ চাপা অন্ধকার। চারিদিকের আলোটা কেউ গিলে ফেলেছে। দূরের গাছে হালকা বাতাসে কাঁপতে থাকা পাতাগুলোরও শব্দ নেই, যেন তারাও কোনো অজানা এক কষ্টে নিঃশব্দ হয়ে গেছে। বাতাস ভারী, রোমের নিঃশ্বাস নিতে কষ্ট হয় রাতের। তখনই কাকের কর্কশ ডাক শোনা যায় দূরে কোথাও। সেই শব্দ কানে আসতেই কেঁপে ওঠে রাত। ডাকটা যেন এক অলক্ষ্য মৃত্যুদূত। পাড়ার কুকুরগুলো অকারণে ঘেউ ঘেউ করছে, আবার হঠাৎ থেমে যায়। প্রকৃতির এই অস্বাভাবিক নীরবতা, এই থমকে যাওয়া সময় যেন গলা চেপে ধরা কোনো অজানা আতঙ্কের পূর্বাভাস দিচ্ছে রাতকে। রাতকে রুদ্ধ রাতের রুমে নিয়ে এসে বসিয়ে লাকেজ থেকে সাদা রঙের একটা পাঞ্জাবি বের করে গায়ে জড়িয়ে নিল। রাত তখন ভাঙা গলায় রুদ্ধকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাড়িতে? কেউ কিছু বলছেন না কেন? আমার বাবা কোথায় আর মায়ের কি হয়েছে? রাতের ভাঙা নরম কণ্ঠস্বরই বলে দিচ্ছে কতটা কষ্ট করে কথাগুলো বলল রাত। রুদ্ধ অসহায় চোখে রাতের দিকে তাকালো, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবার অপারেশন শেষ হওয়ার আগেই মারা গেছে রাত। অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল, রিস্ক ছিল, তবুও অপারেশন করতে হয়েছে বাধ্য হয়ে। তোমাকে সকালেই বলা হতো, কিন্তু বাবা মানা করায় কেউ বলেনি। মুহূর্তেই থমকে গেল রাত। নিঃশ্বাস আটকে আসলো তার, যেন কেউ তার গলা চেপে ধরেছে খুব শক্তভাবে। হুট করে বুকটা কেঁপে উঠল তার। রুদ্ধের বলা প্রথম কথার পর আর কোনো কথা তার কানে যায়নি। বুকের ভেতর শূন্যতা জমতে শুরু করলো। চোখের পলকে ভেসে উঠল চোখের সামনে বাবার হাসি মাখা মুখটা। হাজারো স্মৃতি হু হু করে উঠে এলো তার মনে। বাবার হাসি, ভোরের নামাজ শেষে মাথায় হাত বুলিয়ে দেয়া, চুপি চুপি কেনা চকলেট, আইসক্রিম, বৃষ্টির রাতে জানালার পাশে বসে গল্প বলা। ওমাও করে চিল দিয়ে কেঁদে উঠল রাত। না, সত্যি বলুন, আমার আব্বু কোথায়? রাতের কণ্ঠস্বর ফেটে গেল। রুদ্ধ হঠাৎই রাতকে জড়িয়ে ধরে বুকের মাঝে চেপে ধরে। রুদ্ধ চুপচাপ তাকিয়ে রয়েছে রাতের দিকে। কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। কিভাবে বলবে কথা? সে ধীরে রাতের মাথায় আলতো করে হাত রাখল। কণ্ঠ নেমে এলো খুব নিচু স্বরে, যেন শব্দ ভারী হয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ অসম্ভব লাল হয়ে গেছে। শব্দ করে কাঁদছে রাত। রাতের হিসকি উঠে গেছে এতটুকু সময়েই। রাত ফোপাতে ফোপাতে বৃহৎ কষ্টে অনুরোধ করে বলল, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন। যাব, আগে তাকে গোসল করাই, তারপর নিয়ে দেখিয়ে আনবো। না, এক্ষুনি যাবো আমি, আমাকে নিয়ে।
মাঝপথে কথা থেমে গেল রাতের। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল রুদ্ধের বুকে। আলতো হাতে তাকে আগলে নিল রুদ্ধ। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাতকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে বেরিয়ে পড়ল রুদ্ধ। নিচের বেরিয়ে রাতের বোন মাহিজাবিনকে রাতের কাছে যেতে বলল। পুরো খানবাড়ি থমকে আছে যেন। রাতের জ্ঞান ফেরেনি এখনো। রাতের মা কাঁদতে কাঁদতে আবার অজ্ঞান হয়ে গিয়েছে। মা মেয়ে দুজনেই জ্ঞানহীন পড়ে আছে খাটের উপর। বাড়ির সবাই নীরবে কেটে যাচ্ছে। রাতের আব্বুকে গোসল করাতে নিয়ে গেছে। জোহরের নামাজ শেষে তার জানাজার পড়ানো হবে। তারপর তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে দাফনের কাজ শেষ করতে। বাইরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। জানালার কাছে বিন্দু বিন্দু জল জমে যাচ্ছে। রুদ্ধকে বিয়ের পর এভাবে তার শ্বশুরবাড়ি আসতে হবে তা কল্পনা করেনি সে। খুব রাগ হচ্ছিল নিজের উপর। কিছুদিন আগে তার বাবা রাতকে নিয়ে খুলনা ঘুরে যেতে বলেছিল। সে যদি তখন মানা না করত তাহলে মেয়েটা তার বাবার সাথে দেখা করতে পারত। চাপা অপরাধবোধ কাজ করতে লাগলো তার নিজের মধ্যে। সাথে ভয়ও হতে লাগলো যদি রাত তাকে ভুল বুঝে। নিস্তব্ধ হয়ে আছে সারা বাড়ি। রাতের বাবার দাফন কাজ সম্পন্ন করে বাড়ি ফিরল পুরুষরা। রাতের জ্ঞান এখনো ফেরেনি। তের মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চুপ করে বসে আছে। কারো সাথে কোনো কথা বলছে না সে। রাতের জ্ঞান ফিরেছে আধ ঘন্টা হলো। এই আধ ঘন্টা একটা টু শব্দও করেনি সে। কারোর সাথে কথা বলেনি সে। কেউ তার সাথে কথা বলার সাহসও করেনি। রুদ্ধ যেতে চাইলেও যায়নি রাতের কাছে। ভাবল কিছুক্ষণ একা থাকতে দেয়া উচিত মেয়েটাকে। কিন্তু এবার তার চিন্তা হতে লাগলো মেয়েটার জন্য। এতক্ষণ বাইরে বসে থাকলেও আর থাকতে পারল না সে। পা বাড়ল রাতের রুমের দিকে। রুমে গিয়ে দেখলো বিছানার উপর থ মেরে বসে আছে রাত। চোখের পানি গালের উপর দিয়ে শুকিয়ে আছে তার। রুদ্রকে দেখে ক্ষেপে তেড়ে আসলো রাত। রুদ্র কিছুটা থমকে গেল। সে যা ভেবেছিল, যার ভয় পেয়েছিল, সেটাই হলো। আপনি এখানে কি করছেন? স্বার্থপর লোক একটা। চলেন, যান এখান থেকে। কেন এসেছেন এখানে? আমি তো কেউ হই না আপনার। আমি তো একটা অপরিচিত বাইরের মেয়ে। রুদ্র থ মেরে গেল। সে ভেবেছিল হয়তো তাকে দু তিনটা বেশি কথা শোনাবে, কিন্তু তাই বলে এভাবে বলবে সেটা সে আশা করেনি। রাত, তোমার শরীর ভালো না, কাছে এসো। কি হতো? হ্যাঁ, 2টা দিন আগে আমাকে বাসায় নিয়ে আসলে কেন তখন না বলেছিলেন? আমি আপনার জন্য আসতে পারিনি? আমি আপনার জন্য দেখতে পারিনি আমার বাবাকে? রাত, কি করছোটা কি? রাত শুনল না। রুদ্রের হাত ধরে টেনে তাকে রুম থেকে বের করে দিল রাত। রাত নেমে এসেছে ধরনীর বুকে। বাড়ির লোকজন কমে এসেছে। রাতদের একজন প্রতিবেশী আজ রাতের খাবার দিয়ে গেছেন তাদের। রাত এখনও তার রুম থেকে বের হয়নি। কারোর সাথে কথা বলেনি। রুমের দরজা বন্ধ করে বসে আছে চুপচাপ। রুদ্র থ মেরে বসে আছে। ভালো লাগছে না তার কোনো কিছু। মেয়েটা কেন তার সাথে কথা বলছে না? নিজের রুমে চুপচাপ শুয়ে আছে রাত। চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে আছে তার। কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে সে। চোখ ফুলে আছে তার। লাল রক্তিম আভা ধারণ করেছে তার নরম ওষ্ঠজোড়া। দরজা খোলেনি সে। কারোর সাথে কথা বলেনি এখন পর্যন্ত। ওরা কিভাবে পারল তাকে তার বাবার সাথে দেখা না করিয়ে নিয়ে যেতে? হুট করে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল রাত। দ্রুত পায়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ালো বাবা মায়ের রুমের সামনে। রুমে ঢুকতেই চোখে পড়ল তার বিধ্বস্ত হয়ে থাকা মায়ের চোখ জোড়া। সেখানে বিছানায় চুপ করে বসে আছে তার মা। মাকে এভাবে বসে থাকতে দেখে শান্ত দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। তারপর দৌড়ে গেল আলনায় তার আব্বুর জামাটার দিকে। আলনা থেকে ছো মেরে হাতে তুলে নিল জামাটা। নাক ডুবিয়ে দিল জামায়। চোখ বুজে নিঃশ্বাস নিল সে। নাক দিয়ে টেনে নিল তার বাবার গায়ের গন্ধ। শব্দ করে জোরে কেঁদে দিল রাত। তার কান্নার শব্দে দৌড়ে এলো রুদ্ধ। রাতের কাছে গিয়ে বুকে আগলে নিল রাতকে রুদ্ধ। রাতের মা মেয়ের এমন কান্না দেখে নিজেও কেঁদে দিলেন শব্দ করে। রুদ্ধ নিজের বুকের সঙ্গে চেপে ধরল রাতের ছোট্ট মাথাটা। শান্ত স্বরে শুধালো, কাঁদে না রাত। কিন্তু রাত শুনল না রুদ্ধের কথা। সে জোরে জোরে আব্বু বলে ডাকতে লাগলো। রাতের সেই কান্না বাজতে থাকলো নিস্তব্ধ বাড়িতে। কেঁপে উঠল বাড়ির প্রতিটি দেয়াল। রুদ্ধ বহু কষ্টে রাতকে টেনে কুলে তুলে নিল। তারপর রাতের রুমের দিকে নিয়ে গেল রাতকে। বিছানার সামনে যে আলতো করে শুইয়ে দিল রাতকে তার বিছানায়। রাতের কান্না থেমে গেছে ততক্ষণে। নিশ্চুপ হয়ে আছে রাত।
থমকে গেছে যেন মেয়েটা। কিছুক্ষণ পরপরই হেসকি তুলছে। রুদ্ধ আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল রাতের। মেয়েটাকে এভাবে দেখতে তার একদমই ভালো লাগছে না। বুক ব্যথা হচ্ছে তার, নিঃশ্বাস আটকে আসছে। মেয়েটার হাসি, মেয়েটার কান্না আজকাল খুব গভীরভাবে প্রভাবিত করে তাকে। এর কারণ জানা নেই তার। সে শুধু জানে তার রাত রঙ্গনাকে এভাবে কাঁদতে দেখে তার একটুও ভালো লাগছে না। আজ 3 দিন হয়ে গেল রাতের বাবা নেই। রাত নিশ্চুপ হয়েছিল এই 3 দিন ধরে। হুট করে বাবার মৃত্যু বেশ প্রভাবিত করেছে তার ছোট্ট হৃদয়কে। পানি ছাড়া কিছুই মুখে তোলেনি সে। কেউ জোর করেও খাওয়াতে পারেনি তাকে। পরে রাতের মা বাধ্য হয়ে নিজেকে শক্ত করে মেয়েকে কড়া ধমক দিয়ে খাইয়ে দিয়ে গিয়েছেন। বাড়িটা থমকে গেছে। রুদ্ধের বাবা আহাদ আব্রাহাম এবং রানু বেগম রাতের বাবার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই রওনা দিয়েছিল ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে। রাতের মধ্যেই এসে পৌঁছেছিল খুলনার খানবাড়িতে। জামিনা বানু আসতে পারেনি তার হাঁটুর ব্যথার কারণে। এত দূর জার্নি করা তার পক্ষে সম্ভব নয়। শুভ্রও আসতে পারেনি, তার দেখাশোনা করতে থেকে গেছে সেখানে। আজ 3 দিন ধরে তারাও রাতের মুখটা দেখতে পারেনি। রাত নিজেকে বন্দি করে রেখেছে নিজের রুমে। ভীষণ ভালোবাসত সে তার বাবাকে। হুট করে এত দ্রুত তার বিয়ে দিয়ে দেওয়ার জন্য রাগ করে কথা বলেনি সে এতদিন বাবার সাথে। তাতে তার বাবা অভিমান করে এভাবে ফাঁকি দিয়ে চলে গেল তাকে ছেড়ে। রুদ্ধ টানা 3টা দিন ধরে রাতের মায়াবী মোহ মিশ্রিত মিষ্টি মুখখানা দেখতে পায়নি। অস্থির হয়ে আছে তার মনটা। অনেকবার দেখা করতে গিয়েও পারেনি। রাত কথা বলেনি তার সাথে, দরজাটাও খোলেনি পর্যন্ত। আজ আসর বাদে মিলাদের আয়োজন করা হয়েছে মসজিদে। মিলাদ শেষেই রওনা দেবে তারা। মা বাবা চলে যাবে, তাকেও ফিরতে হবে। ভার্সিটি থেকে বহু কষ্টে 3 দিন ছুটিয়ে ম্যানেজ করতে পারলেও কাল তাকে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে কালকে, সেখানে অ্যাটেন্ড করতেই হবে। মিলাদ শেষে রাতের সাথে দেখা করে কথা বলবে ভাবল রুদ্ধ। রুদ্র সেই দিন রাতেই চলে গেছে ঢাকায়। সে নতুন জয়েন করেছে, তাই তাকে ছুটি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই ফিরে যেতে হয়েছে তাকে। রুদ্ধই তাকে যেতে বলেছিল, কিন্তু অফিসিয়াল কাজ তারও বাকি ছিল। সেগুলোর দায়িত্ব রুদ্রকে দিয়েছে সে। মিলাদ শেষে রাতের সাথে সবাই দেখা করতে গেল। রানু বেগম গিয়ে বুকে আগলে নিলেন রাতকে। আহাদ আব্রাহাম গিয়ে আলতো করে মাথায় হাত রাখলো রাতের। রুদ্ধ আর চোখে তাকিয়ে আছে রাতের দিকে, কিন্তু রাত নিষ্ঠুর রমণীর মতো আচরণ করছে। রাত সবার সাথে বিনয়ের সঙ্গে হাসি মুখে কথা বললেও তার দিকে একবারও তাকায়নি। রাত তাদের সাথে ফিরে যাবে না আজ, কিছুদিন থাকবে এখানে। আহাদ আব্রাহামও রাজি হয়ে গেলেন রাতের কথায়। যাওয়ার আগে রানু বেগম চুমু এঁকে দিয়ে গেলেন রাতের মাথায়। রুদ্ধ সবার সামনে কিছুই বলতে পারেনি, নীরবে বেরিয়ে আসতে হয়েছে তাকে। রাত কথা বলেনি রুদ্ধের সাথে, অভিমান করেছে সে। পুরোটা সময় চোখ নামিয়ে রেখেছিল সে। আজ 3 মাসেরও বেশি হয়ে গেল রাত খুলনায়। এই 90টা দিন একেবারের জন্যও কথা হয়নি তার আর রুদ্ধের মধ্যে। এই কটা দিন কোনো মতে নিঃশ্বাস চেপে ধরে পার করেছে রুদ্ধ। এই কয় রাত কোনোভাবেই ঘুমোতে পায়নি রুদ্ধ। বিছানায় ছটফট করেছে সে, কোনো কাজেই মন বসছে না তার। এই মুহূর্তে ভার্সিটির অফিস রুমে বসে আছে রুদ্ধ। চোখ মুখ লাল হয়ে আছে তার। ঠিকঠাক ঘুম না হওয়ায় প্রচণ্ড মাথা ধরেছে তার। সকাল থেকে অসংখ্যবার রাতকে কল করেছে সে, কিন্তু রাত তার ফোন ধরেনি। এই নিয়ে 50 বার হয়ে গেছে সে ফোন করেছে রাতকে। এই মুহূর্তে খুব রাগ হচ্ছে তার। ক্লাস না নিয়েই বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। খুলনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। এভাবে আর সম্ভব না। কালকের মধ্যেই রাতকে ঢাকায় নিয়ে আসবে সে। দরকার পড়লে তুলে নিয়ে আসবে। শুনবে না সে রাতের কথা। সাহস কিভাবে হয় মেয়েটার তার সাথে কথা না বলার, তাকে এড়িয়ে চলার, তার ফোন না ধরার। প্রচণ্ড রাগে চোখ মুখ লাল হয়ে গেছে তার। খুলনায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে আসলো। খুলনায় বৃষ্টি হওয়ার কারণে সে দ্রুত গাড়ি চালাতে পারেনি। গাড়ি থেকে নেমে দাঁড়ালো রাতের বাড়ির সামনে। হালকা বৃষ্টি হচ্ছে তখন। রাতের নাম্বারে কল করেছে সে অনেকবার, কিন্তু রাত তার ফোন তোলেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11:30 বাজে। তারপর রাতের নাম্বারে একটা মেসেজ দিয়ে বৃষ্টির মাঝেই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। বৃষ্টির অবাধ্য শীতল ফোঁটাগুলোকে পড়তে দিল তার উপর। অনেকদিন পেরিয়ে গেছে, ঠিক কতদিন রাত নিজেও এখন আর ঠিকঠাক মনে করতে পারে না। সময় এখানে আর ক্যালেন্ডারের পাতায় মাপা যায় না। এখানে দিনগুলো শুধু থেমে থাকতে জানে। জমে ওঠে তার ধীরে ধীরে দুঃখে পরিণত হচ্ছে।
যেন ঘরের এক কোণায় ফেলে রাখা পুরনো ওড়নার ভাঁজে লুকিয়ে থাকা ধূলিকণার মতো। চোখে পড়ে না, কিন্তু নিঃশ্বাসে ঘিরে থাকে। চারপাশ বিষাদে পরিপূর্ণ। আকাশের রং বদলে গেছে অনেকদিন আগেই। সে নীল আর ফিরে আসেনি। এখন আকাশ ধূসর, অবিচল, ভারী। সূর্য যেন লুকিয়ে গেছে কোথাও, কিংবা অভিমানে আলো দিতেই ভুলে গেছে। মেঘেরা ভেসে বেড়ায় ছায়ার মতো, মুখ গম্ভীর করে, বুকে গোপন যন্ত্রণা চেপে। বাতাসে এক অদ্ভুত শীতলতা, কোনো ঠান্ডা নয় ঠিক, কিন্তু যেন হৃদয়ের ভেতরকার সব উষ্ণতা শুষে নিচ্ছে। গাছগুলোও থেমে গেছে, ডালে পাখি বসে নেই, পাতারা নড়ে না। তারা যেন গভীর বিষণ্ণতায় ডুবে আছে, আর নিঃশব্দে অপেক্ষা করছে এক অজানা শেষের। রাত জানে এই অপেক্ষার শেষ নেই। এই শহরের রাস্তাগুলোও যেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। কারো পায়ের শব্দ নেই, কেবল মাঝে মধ্যে শোনা যায় দূর থেকে ভেসে আসা কোনো নামহীন কুকুরের হাহাকার, বা ছাদের কার্নিশে জমে থাকা জলের ফোঁটার নিঃশব্দ পতন। অনেকদিন পেরিয়ে গেছে, কিন্তু কেউ আসেনি তাকে নিতে, এমনকি রুদ্ধও না। প্রকৃতি যেন এক অদৃশ্য শোক বইছে বুকের ভেতর। আজকের দিনটা যেন সেই সব দিনগুলোর মধ্যে একটা, যেখানে আকাশ কাঁদতে পারে না, কিন্তু চোখে তার জল থেমে থাকে। আর রাত, সে শুধু তাকিয়ে থাকে সেই নিঃশব্দ মেঘের দিকে, যেখান থেকে কোনো চিঠি আসে না, কোনো ডাক পড়ে না, শুধু নিঃসঙ্গতা নামে, শব্দহীন বৃষ্টির মতো। খুলনার আকাশ থমথমে হয়ে আছে। বৃষ্টি হচ্ছে থেমে থেমে, কিছুক্ষণ পরপর। রাত নিজের রুমের দোলনায় বসে দোল খাচ্ছিল আর বাবার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছিল। এই মুহূর্তে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে সে। বাবা তাকে নিজের হাতে ফল কেটে না দিলে কখনোই সে তা মুখে দিত না। বাবার সাথে কথা না বলে কখনোই ঘুমতো না। আর এমন আবহাওয়ায় তার বাবা নিজের হাতে সবজি খিচুড়ি রান্না করতেন। এমনও দিন আছে রান্না হতে হতে মাঝরাত হয়ে যেত। রাতও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়তো। তখন তার বাবা তাকে আদর করে ঘুম থেকে উঠিয়ে নিজ হাতে খাইয়ে দিত। রাতের হুট করে আবার কান্না পেল। সে উঠে গিয়ে রুমের দক্ষিণ সাইডে থাকা জানালাটা খুলে দিল। জানালার সামনে বিশাল সাদা রঙ্গন গাছ দেখা যায়। এই গাছটা তার জন্মের আগে লাগানো হয়েছে। তার বাবা প্রায় সময়ই এই গাছটার গল্প করত তার সাথে। ছোটবেলায় অনেক স্মৃতি আছে এই গাছের সাথে তার। প্রায় সময় তার বাবা গল্পগুলো বলতো রাতকে। একবার রাত এই গাছের ফুল নিয়ে খেলা করতে করতে ফুলের কলি নাকে ঢুকিয়ে ফেলেছিল। সেই গল্পটা খুব মজা করে বলেছিল তার বাবা তাকে। সেই স্মৃতিটুকু মনে করতেই হেসে ফেলল রাত। গাছটার দিকে তাকিয়েই মৃদুস্বরে রাত আব্বু বলে ডেকে উঠল। সে জানে কখনোই উত্তর আসবে না, তবুও সে কথা বলতো। নিশীথের স্তব্ধ বাতাসে ভেসে এলো মাটির গন্ধে মেশানো কাঁচা রঙ্গনটায় সুবাস, যেন কেউ শূন্যই ছুড়ে দিল এক অনাপের প্রেমের চিঠি। গাছের পাতায় জমে থাকা জলের ফোঁটাগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে। এক একটি শব্দ যেন মৃদু কবিতা। সেই বৃষ্টির নরম ছোঁয়ায় রাতের গা মেখে উঠল ভেজা আলোয়। রাত চোখ বুজে দাঁড়িয়ে থাকলো বারান্দার কিনারায়। বাতাসে ভেসে আসা সুবাসটুকু যেন হৃদয়ের গভীরে টেনে নিল, যেন বহুদিনের চেনা কোনো অনুভূতির ফিরে এসেছে। স্মৃতির মতো মায়াবী, দুঃখের মতো মধুর। রাতের মনে হলো এই মুহূর্তটা ধরে রাখতে পারলে খুব ভালো হতো। তখনই ফোনে টুং করে ছোট্ট একটা বার্তা আসলো। না চাইতো রাতের মনোযোগ চলে গেল সেদিকে। হাতে নিয়ে ফোন অন করে তাকাতেই জল করে চোখের সামনে ভেসে উঠল আননোন নাম্বার থেকে আসা ছোট্ট একটা বার্তা। রাত মনোযোগ দিয়ে দেখলো মেসেজটা দেখেই কানে বাজতে থাকলো রুদ্ধের কণ্ঠস্বর, যেন রুদ্ধ ধমকে সুরে বলছে, 5 মিনিটের মধ্যে নিচে নেমে আসবে। এর 1 সেকেন্ডও এদিক ওদিক হলে তুলে নিয়ে যাব আমি তোমাকে। রাত মেসেজটা দেখে থমকালো কিছুক্ষণ। এই বদলোকটার পাগলামি করার শখ হলো কেন এই রাতে? কপাল কুঁচকে ভাবতে থাকলো রাত। তারপর ওড়না গায়ে জড়িয়ে ধীর পায়ে নিচে নেমে গেল। বাড়ির সদর দরজা খুলে গেটের দিকে এগিয়ে গেল রাত। তখনই চোখে পড়ল গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুদ্ধ। বৃষ্টির অবাধ্য কণাগুলো ছুঁয়ে দিচ্ছে তাকে। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে তার, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। রাত রুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আপনি এত রাতে এখানে কি করছেন? আর বৃষ্টির মধ্যে পাগলের মতো দাঁড়িয়েই বা আছেন কেন? এসেছেন কেন তাই বল। রুদ্ধের চোখ রাতের দিকে যেতেই থমকে গেল সে। শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। তারপর রাতের কথা শেষ হতে না দিয়ে ছো মেরে টান দিয়ে বসিয়ে দিল গাড়ির ভেতর। রাত কিছু বুঝে ওঠার আগে রুদ্ধ গাড়ির ড্রাইভিং সিটে বসে চালানো শুরু করেছে গাড়ি। রাত কিছু না বুঝে অবুঝের মতো তাকিয়ে আছে রুদ্ধের দিকে।
হয়েছেটা কি এই পাগল লোকটার? এমন করে আছে কেন? আর কোথায় বা নিয়ে যাচ্ছে তাকে? রাত জিজ্ঞেস করতে যেও করতে পারল না ভয়তে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বেজায় ক্ষেপে আছে তার গরিলাটা। কিন্তু এভাবে ফুলে বম হয়ে থাকার কারণ কি? রাগ তো তার করার কথা। আজ 3 মাস হয়ে গেল সে এখানে, অথচ একবারের জন্য রুদ্ধ কেন আসলো না তার কাছে? খুলনার আকাশ আজ যেন এক দীর্ঘশ্বাস ফেলা কবি। নীলচে অন্ধকারের গায়ে জড়ানো ধোঁয়াটে মেঘের চাদর, আর তার বুক চিরে নেমে আসছে শ্রাবণের ভারী অস্ত্র। বৃষ্টির শব্দে কিছুই শোনা যাচ্ছে না। গাছগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে যেন শ্রদ্ধায় নিস্তব্ধ শ্রোতা তার। রাস্তার বাতিগুলো কাঁপছে ভিজে হাওয়ায়, তাদের আলো যেন ভাঙা স্বপ্নের মতো, অর্ধেক স্পষ্ট অর্ধেক ধোঁয়াটে। রুদ্ধ গাড়ি এনে থামিয়েছে এক